দেখেন, এই ভিডিও শুরুতে একটা জিনিস আমি ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে এইটা আসলে আমি সাকিবকে বড় বানানোর জন্যও করছি না, ছোট বানানোর জন্যও করছি না। সাকিব কি কি করেছেন, তার বিপক্ষে কি কি অভিযোগ আছে, এসব ব্যাপার নিয়ে আলাদা প্ল্যাটফর্মে আলোচনা করা যাবে। আমি আজকে শুধু একটা জিনিস বলতে চাই, মানে একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার ধারণা শুধু ক্রিকেট বিশ্বে না, আপনি সারা স্পোর্টিং ওয়ার্ল্ডে এরকম শক্ত নার্ভের, মানে আমরা মানে একটু যদি বাজেভাবে বলি যে এরকম খুনে নার্ভের খেলোয়াড় আর খুঁজে পাবেন না। আপনি শেন ওয়ার্নের কথা বলতে পারেন, ম্যারাডোনার কথা বলতে পারেন, ইভেন ক্রিস গেইলের কথা বলতে পারেন, অনেকের কথা আলোচনায় আনতে পারেন, বালোতেল্লির কথা বলতে পারেন। কিন্তু আমি এই সকলের কথা মাথায় রেখে বলতেছি যে আপনি এই রকম শক্ত নার্ভের ছেলে সাকিব আল হাসান ছাড়া দ্বিতীয়টা পৃথিবীতে খুঁজে পাবেন না। একদম মানে যাকে বলে কুল ব্লাডেড, কুল ব্লাডেড, পরের শব্দটা আপনারা জাস্ট ভেবে নেন। দেখেন, এই টেস্ট দিয়ে যদি আমরা ওর নার্ভের ব্যাপারটা আলোচনা করা শুরু করি, যে ও যখন এই টেস্টটার 4th ডে না 5th ডে খেলতে নামে, 4th ডে খেলতে নামে, তখন ও জানে যে ওর নামে একটা মার্ডার কেস হচ্ছে। এখন কথা হচ্ছে, মার্ডার কেসটা আপনারাও জানেন, সাকিবও জানে, আমিও জানি যে এটা একটা রাজনৈতিক কেস। ও তো মার্ডার যে সময় হয় ওই সময় দেশেই ছিল না, ফলে এটা রাজনৈতিক কেস। কিন্তু জাস্ট সাকিবের চেয়ারে নিজের একটু বসান, বসায় ভাবেন যে আপনি গত কয়েক মাস দেশে নেই, গত 2-3 মাস দেশে নেই, এর মধ্যে আপনি যে সরকারের এমপি ছিলেন সেই সরকারের ব্যাপক নগ্নভাবে পতন হচ্ছে, আপনার এমপিত্ব চলে গেছে, আপনার বিপক্ষে এক গাদা নানা রকম অভিযোগ আছে, এই শেয়ার বাজারের অভিযোগ, স্বর্ণ ব্যবসার অভিযোগ, সব কিছুতে অভিযোগ, আর তার কাঁকড়া ব্যবসায়ও নাকি অভিযোগ আছে, কত রকম অভিযোগ বাতাসে ভাসতেছে। এগুলো তারে তো অহরহ তার মাথার ভিতরে ঢুকতেছে যে আমি ক্ষমতায় নেই, যে এমপি থাকার জন্য এত কিছু করলাম সেটা নেই, আমার সরকারের পতন হলো, আমার প্রাইম মিনিস্টারের দেশ ছাড়তে হলো, আমার নামে এত সব অভিযোগ। এর মধ্যে যখন টেস্ট চলতেছে সেই সময় সে শুনলো তার নামে একটা খুনের মামলা হচ্ছে। যতই সেটা সাজানো মামলা হোক, যতই রাজনৈতিক মামলা হোক, মানুষটি কিন্তু নাড়ায় দিয়ে যাওয়ার কথা। আপনি আমি হলে পরের 24 ঘন্টা আসলে শুধু নিজের লয়ারের সঙ্গে আলাপ করা এবং পাজলড অবস্থা থেকে বেরোতে পারতাম না। সাকিব কি করলো? মাঠে নামলো, এবং মাঠে নেমে মনে হলো যে সাকিব তার ক্যারিয়ারের সবচেয়ে ফোকাসড বোলিংটা করলো গতকালকে। মানে আমি সাকিবের গতকালকের বোলিংটারে কোনোভাবেই তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের মধ্যে রাখবো না, সাকিবও নিশ্চয়ই রাখবেন না। এবার 3টা উইকেট পাইছেন, এর চেয়ে বেশি উইকেট তো বহুবারই পাইছেন, 6 উইকেট, 5 উইকেট, 7 উইকেট পাইছেন, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি সম্ভবত 2008-9-10-এর পরে এত ফোকাসড বোলার সাকিবরে দেখি নাই। মানে সাকিব 5 উইকেট পাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় যেটা হয় যে সাকিবরে দেখে মনে হয় সাকিব ইজ নট সিরিয়াস। কিন্তু আজকে প্রতিটা ডেলিভারি সাকিব বল করতেছে, এবং যারা খেলা দেখছেন এটা শুধু তারাই বুঝতে পারবেন যে সাকিব কোন লেভেলে বল করছে। সাকিবের বলে আগের মতো ধার নাই, কোনো ডেলিভারিতেই সে আগের মতো ধার ছিল না, কিন্তু যে বলটা করতেছে, সে একটা বল যদি 1 মিলিমিটার তার টার্গেট থেকে সরে যাচ্ছে সে আফসোস করতেছে, মাথায় হাত দিয়ে বসে পড়তেছে। মানে প্রত্যেকটা বলে তার উইকেট চাই। লাইক শেন ওয়ার্ন, শেন ওয়ার্নের কথা আপনাদের মনে পড়ে যে শেন ওয়ার্ন হচ্ছে আমার দেখা পৃথিবীতে সবচেয়ে বেশি ওই আপনার কি বলে বোলিংয়ের জন্য জীবন দিয়ে দিতে পারা লোক ছিল। প্রত্যেকটা ডেলিভারি করার পরে শেন ওয়ার্নের দেখে মনে হতো যে ও বোধহয় একটা উইকেট মিস করলো। ঠিক একই জিনিস আজকে সাকিবের মধ্যে দেখলাম। মানে সে এত ফোকাসড আজকে খেলাটায়। হ্যাঁ, ম্যাচ জিতেছে মুশফিক, মিরাজ, কিন্তু ওর যে ফোকাস এবং এক এন্ড থেকে ওর যে ওই আগ্রাসী বোলিং, মানে স্পিন বোলিং যে কত অ্যাটাকিং হইতে পারে সেটা আপনি আজকে ওর বোলিং, গতকালকে ওর বোলিং না দেখলে বুঝতে পারবেন না। এই যে অ্যাটাকিং বোলিং করতেছে, অথচ লোকটার মাথার পেছনে এইগুলো চাপ রয়েছে, এই নার্ভের খেলাটা, এইটা কোনো সাধারণ মানুষ দিয়ে সম্ভব না। আমি বহু আগে সাকিবকে নিয়ে লিখতে গিয়ে একবার লিখছিলাম যে স্মার্টেস্ট ক্রিকেটার এভার। এখনো আমি তাই বিশ্বাস করি যে সাকিব হচ্ছে সেই লোক
যে সাকিব যে কোনো কিছু বলে কয়ে করতে পারে। আমার নিজের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে টেস্ট খেলতে আসলো, তখন সাকিবের সঙ্গে প্রেস কনফারেন্স থেকে সাকিব বেরোচ্ছে, আমি সাকিবরে জাস্ট মানে তখন যেটা হয়তো এখনও আছে ওই জিনিসটা আমার, যে একটা স্টোরি টার্গেট করে ঘুরতাম, যদি স্টোরিটা হয়, যদি স্টোরিটা হয়। তো ওই দিন আগের দিন সুব্রত একটা লেখা লিখছিল প্রথম আলোতে, যেটাতে বলা ছিল যে সাকিব অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর সমস্ত দেশের বিপক্ষে কমপক্ষে একবার টেস্টে 5 উইকেট পাইছেন ইনিংসে। তো কথাটা মাথার ভিতর ঘুরতেছিল, মনে হচ্ছিল যে সাকিব নিজে কি এই রেকর্ডটার কথা জানে। তো প্রেস কনফারেন্স শেষে হেঁটে যাচ্ছে, আমি এই কাজ খুব করতাম, প্রেস কনফারেন্স শেষে যার প্রেস কনফারেন্স তার পিছন পিছন হাঁটা, এবং হাঁটতে হাঁটতে দেখা যেত একটা দুটো লাইন কোট পেয়ে গেলে স্টোরি আরেকটা দাঁড়ায় যেত। তো আমি সাকিবরে বললাম যে সাকিব, আপনি কি জানেন যে এই টেস্টে আপনার একটা রেকর্ডের সুযোগ আছে? তো বললো জানি, কালকে আজকে সকালে পত্রিকায় পড়ছি। তা আমি বললাম সেটা কি সম্ভব? তো বললো দুইটা ইনিংস তো, দুইটা যেহেতু চান্স পাচ্ছি তাহলে তো সম্ভবই। মানে জাস্ট আমার মতো এই টোনে বলে নাই, ওর ভঙ্গিটা আমি কপি করতে পারি না। ও জাস্ট মানে মনে হচ্ছে যে ওরে আমি একটু কেক খাওয়ার কথা বলতেছি, এরকম হালকা স্বরে। দুইটা ইনিংস তো, দুইটা ইনিংস যখন তাহলে তো সম্ভবই, কেন সম্ভব না? মানে পুরাপুরি এটা একটা তামাশার ব্যাপার। অস্ট্রেলিয়া পৃথিবীর সেরা ব্যাটিং লাইন নিয়ে আসতেছে, তার এগেনস্টে সে দুইটা টেস্টে আশা করতেছে যে যে কোনো এক ইনিংসে সে চার ইনিংসে যে কোনো এক ইনিংসে 5 উইকেট নিয়ে নেবে। আলটিমেটলি কি হলো, দুই টেস্টেরই এক ইনিংস করে 5 উইকেট নিয়ে নিল, এবং সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হলো যে পৃথিবীর সব টেস্ট প্লেয়িং কান্ট্রির এগেনস্টে 5 উইকেট করে আসে। পরে অবশ্যই রেকর্ডটা একটু হয়ে গেছে, কারণ হচ্ছে পরে আরও কয়েকটা টেস্ট প্লেয়িং কান্ট্রি আসছে পৃথিবীতে যাদের এগেনস্টে সাকিবের 5 উইকেট নাই। তো মানে ওই দিন পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ডটা তার ছিল। এই রকম হচ্ছে সাকিব, আপনি এইটারে ব্যাখ্যা করতে পারবেন না সাধারণ সায়েন্স দিয়ে। মানে আপনি একটা লোক ধরেন মানে তার ওই কাঁকড়ার ঘের নিয়ে বিতর্ক চলতেছে, বা তারে নিয়ে ব্যাপক হইচই হচ্ছে, এইরকম সময় সে প্র্যাকটিস করতে আসছে মিরপুরে, হাসতেছে খেলতেছে, এরে খোঁচাচ্ছে, হুট করে দেখা হয়ে গেল সাকিব কি অবস্থা, চাপের মধ্যে আছেন? বলে কিসের চাপ? চাপ তো আপনাদের মনে হচ্ছে, আমি তো কোনো চাপ দেখি না। না ওই যে মাঠের বাইরে কথা হচ্ছে, কথা হচ্ছে নাকি, কি কথা হচ্ছে? আচ্ছা এরপরে বলেন আপনি তারা কেমনে বলবেন যে আপনার এগেনস্টে এইসব কথা হচ্ছে? মানে বলতেও তো শরম লাগে। ও তখন নিজেই বলতেছে যা যা হচ্ছে ঠিক আছে, ওইটা তো মাঠের বাইরের ব্যাপার। মানে মাঠের বাইরের ব্যাপার বাইরে রেখে আসা, এই জিনিসটা হচ্ছে ভালো কেউ পারে না। আমি সবচেয়ে বেশি দুইটা মানে ওর এই উদাহরণ দেই। একটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ, মাঝে একটা পর্ব করছিলাম, ওই দিন আমি এই ম্যাচটা জিম্বাবুয়ের এগেনস্টে ভাবছিলাম। ও ওই বৃষ্টি বিরতিতে ওর ওয়াইফে একটা লোক, একটা ছেলে ডিস্টার্ব করতেছিল, ও গিয়ে ওই বৃষ্টি বিরতিতে গিয়ে সেই ছেলেটার পিটা আসছে। ও যখন বৃষ্টি বিরতি হয় তখন ওর ওভার চলতেছে, ওভারের মাঝখানে গিয়ে পিটায় আসছে, বৃষ্টি বিরতি শেষ হয়েছে, আসে আবার দুইটা ডেলিভারি করছে, একটা ডট পরেরটা উইকেট। মানে এইটা আপনি মনে করেন কি যে মানে কোন ধরনের নার্ভ হইলে সম্ভব? সে জানে যে পরদিন সে নিষিদ্ধ হইতে পারে, তারে নিয়ে পরদিন সারা দেশে হইচই হবে। এখনই সব অনলাইনগুলোতে ব্রেকিং যাচ্ছে, টিভিতে স্ক্রল যাচ্ছে, ওর কিছু যায় আসে না। ও যে আসা অর্ডিনারি স্টাইলে ও বল করলো, একটা উইকেট নিল, একটা বল ডট দিল, দুইটা বলে ছিল ওই ওভারে বাকি। মানে ওর আপনি এমনি তো কাম ব্যাকের কথা জানেন যে 2014-তে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে টিভি ক্যামেরার সামনে একটা অশ্লীল অঙ্গভঙ্গি করলো। আমার এর আগে সাকিবকে নিয়ে ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে এই ব্যাপারগুলোকে আমি কেন মনে করি যে সাকিব খুব অন্যায় করে নাই। কারণ মানে এই ব্যাখ্যাটা আর আমি এখন দিতে চাই না, মানে একই জিনিস বারবার বলা হয়ে যাবে। টিভির সামনে অঙ্গভঙ্গি করার ফলে 3 ম্যাচের নিষেধাজ্ঞা পাইল। 3 ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে যে ম্যাচটা ও মাঠে ফিরলো, ওই ম্যাচে সম্ভবত 16 বলে 44 বা 16 বলে 42 রানের একটা ইনিংস খেলে শুরু করলো পাকিস্তানের ওই বোলিংয়ের এগেনস্টে। এই 2014 সালেই আরেকটা ভয়ঙ্কর কামব্যাক দেখাইলো সাকিব। সেইটা সাকিবের নিষেধাজ্ঞাটাও আরো বড় ছিল, ঘটনাটাও আরো বড় ছিল, কামব্যাকটাও আরো বড় ছিল। নিষেধাজ্ঞাটা ছিল হচ্ছে সে বোর্ডে না জানায় ওয়েস্ট ইন্ডিজে চলে গেছিল সিপিএল খেলতে। যদিও এইখানে সেই আবার রিপিটেটিভ কথা হয়ে যাবে যে ব্যাপারটা পুরাটা ছিল অ্যাকচুয়ালি
আমাদের তখনকার ক্রিকেট অফ চেয়ারম্যানের একটা গা বাঁচানোর ঘটনা ঘটছিল। আসলে সে ক্রিকেট অফ চেয়ারম্যানের নাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, আরেকবার বলতে চাই না। ক্রিকেট অফ চেয়ারম্যানের মুখে বলছিল যে ভাই আমি সিপিএল যাচ্ছি, এনওসিটা পাঠায় দিন। ও যে কোনো কারণে সম্ভবত বিসিবি অফিস বন্ধ ছিল বা কিছু একটা, ওই ক্রিকেট অফ চেয়ারম্যান বলছে ঠিক আছে তুই যা, আমি পাঠায় দিব। সাকিব তো না বলে যাবে কেন? সিপিএল খেলতে তো সে প্রতি বছরই এনওসি পায়, না পাওয়ার তো কিছু নাই। সে যখন ফ্লাই করছে তখন ক্রিকেট অফ চেয়ারম্যানের নাকি হাতুরু সিংয়ে জিজ্ঞেস করছে যে ও কি অনুমতি নিয়ে গেছে? ক্রিকেট অফ চেয়ারম্যান বলছে না নেয় নাই। তখন হাতুরু সিংয়ে সাকিবরে মেসেজ দিছে। সাকিবরে কি মেসেজ দিছে জানি না, সাকিব নাকি তার পাল্টা হাতুরু সিংয়ের অপমান করে মেসেজ দিছে। আমি সেটাও জানি না যে কি মেসেজ। যাই হোক, সেই নালিশ হাতুরু সিংয়ের যথারীতি পাপনবার কাছে নিয়ে গেছে এবং হাতুরু সিংয়ের কোনো কথা তো পাপনবার কাছে বেদবাক্যের মতো ছিল। ফলে হাতুরু সিংয়ের অপমান করছে, এই অজুহাতে তার 6 মাসের নিষেধাজ্ঞা হয়ে গেল। বুঝেন অবস্থাটা। তো যাই হোক, 6 মাসের নিষেধাজ্ঞা হলো, পরে সেটা বোধহয় একটু কমায় আনা হয়েছিল। এই 6 মাসের নিষেধাজ্ঞা শেষে সাকিব ফিরল কেমনে? সে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে 6 উইকেট নিল এক ইনিংসে। এইটুকুতেই থামলে কথা ছিল না। সেকেন্ড টেস্টে সে সেঞ্চুরি মারলো একটা, 2 ইনিংসে 5-5 10 উইকেট নিল। পৃথিবীর মাত্র 4র্থ ব্যক্তি হিসাবে একই টেস্টে সেঞ্চুরি প্লাস 10 উইকেট নিল। এর আগে এই কাজ করছিল ইয়ান বোথামের মতো কয়েকজন বিশ্বসেরা অলরাউন্ডার। বুঝতে পারতেছেন যে মানে এই লোকরে আপনি কোনো রকমের চাপ দিলেই সে তার বেস্টটা বের করে আনে এবং একই সঙ্গে ওইখানে সে নার্ভের পরীক্ষাটা দেয়। তবে সাকিবের নার্ভের সেরা পরীক্ষাটা আমার মনে হয় এইটা অনেকে ভুলে যায় বা অনেকে ইকুয়েশন মিলাইতে পারে না। সেটা হচ্ছে 2019 ওয়ার্ল্ড কাপ। 2019 ওয়ার্ল্ড কাপ সাকিব যখন খেলতে যায়, আপনি একবার একটু ওই সময়টা ফিরে দেখার চেষ্টা করেন। 2019 ওয়ার্ল্ড কাপের আগে সাকিব আপনার বেশ ঝামেলা টামেলা সহ্য করে আইপিএল খেলতে গেল। আইপিএল খেলে এসে সে তার মতো করে আপনার বিকেএসপিতে একা একা একটা বিশেষ অনুশীলন শুরু করলো। সেই সময় সম্ভবত একটা সিরিজ মিস করছিল বা কিছু একটা কারণেও একা প্র্যাকটিস করতেছিল এবং ভয়ানক পরিশ্রম করতেছে। সে নিজের ফিটনেস রিগেইন করতেছে। এমনিতেই ওর ফিটনেস নিয়ে কোনো প্রবলেম ছিল না। ব্যাটিং স্টান্স পুরো বদলায় ফেললো। ওই স্টান্স নিয়ে অনেক কাজ আছে, আমার নিজেরই কিছু লেখা আছে। ব্যাকলিফট চেঞ্জ করছিল, স্টান্স চেঞ্জ করছিল, হেড পজিশন চেঞ্জ করছিল, ওই সময় হিউজ কাজ করছে নিজের নিয়ে। এবং পাশাপাশি সে ক্রিকেটারদের একটা আন্দোলনে নেতৃত্ব দিল ওই সময়। এই পুরো ব্যাপারটা যে ঘটতেছে, এই ক্রিকেটারদের আন্দোলনের পরপর সে ওয়ার্ল্ড কাপ খেলতে গেল। এই সময়টায় আমরা কেউ জানি না যে ভেতরে ভেতরে একটা ঘটনা ঘটতেছে। এই যে সে নিজেরে ফিরে পাচ্ছে, ফিরে পাওয়ার জন্য বাড়তি পরিশ্রম করতেছে, ক্রিকেটারদের আন্দোলন করতেছে। এই সময় পুরোটা সময় তার বাকি সময়টায় মানে রেস্ট ডেগুলো গেছে আইসিসি জেরার মুখোমুখি হইতে। তাকে প্রায় প্রতিনিয়ত আইসিসি কর্মকর্তারা ঢাকায় এসে অথবা ভার্চুয়ালি ফিক্সিং নিয়ে জেরা করতেছে। অভিযোগ সে একটা ফিক্সারের সঙ্গে যোগাযোগ করছিল এবং সেটা সে হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলছে এবং আইসিসিকে জানায় নাই। এই অভিযোগে সে রোজ জেরার মধ্যে আছে। আলটিমেটলি সে যখন 2019 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, তার আগে তাকে আইসিসি জানায় দিছে যে তুমি কিন্তু ওয়ার্ল্ড কাপের পর 1 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছ। আপনি জাস্ট একটু ভাবেন যে একটা লোক তার ক্যারিয়ারের পিক ফর্মে আছে। 2019 সাল হচ্ছে সাকিবের ক্যারিয়ারের একদম চড়াই। সেই চড়াইতে থাকা অবস্থায় সে জানতেছে আগামী 1 বছর আমি আর ক্রিকেট খেলতে পারবো না। সেই সময়টায় সে কি করলো, ওয়ার্ল্ড কাপে গেল, মনে হলো সে কিছুই জানে না। আমরা তো এমনিতেই জানি না, তখনও পর্যন্ত মিডিয়ায় কিছু আসেনি। আমরা ভাবতেছি সাকিব তার স্বাভাবিক খেলাটা খেলতেছে। সাকিব 1000-এর উপরে রান করলো, তারপরে কতগুলো যেন উইকেট নিল, যেটা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এখন পর্যন্ত আর কেউ কখনো করতে পারে নাই। ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির বেস্ট অলরাউন্ডিং পারফরমেন্স। ওই পারফরমেন্স করে সে দেশে ফেরার পরে আমরা জানলাম বিসিবি একটা প্রেস কনফারেন্স করলো, আইসিসি প্রেস রিলিজ দিল যে সাকিব 1 বছরের জন্য নিষিদ্ধ। এই হচ্ছে সাকিব, মাথার উপরে নিষেধাজ্ঞার চাপ নিয়ে সে সর্বকালে সেরা পারফর্ম করতে পারে এবং মানে আপনি তার যখনই নার্ভটাকে চাপে ধরবেন সে তত বেশি কুল আচরণ করবে। দিস ইজ সাকিব।
এবং মজার ব্যাপারটা এখানে আরেকটা জিনিস না বলে পারতেছি না, ওই যে সাকিবরে 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ওই 1 বছর করোনার জন্য ক্রিকেট স্থগিত ছিল। তো ওই 1 বছরের শেষ দিকে এসে আমি সাকিবের সঙ্গে কথা বলতেছিলাম, তখনও সাকিবের সঙ্গে ফোনে কথা বলে ইন্টারভিউ নেওয়ার মতো অবস্থা ছিল। এখন আছে কিনা আমি জানি না, যদিও সর্বশেষ যখন দেখা হয়েছে খুব আন্তরিক ব্যবহার করছে। যাই হোক, তো সাকিবরে জিজ্ঞেস করতেছিলাম যে সাকিব, এটা কি মনে হয় যে একটা আশীর্বাদ হলো যে আপনারও ক্রিকেট বন্ধ থাকলো 1 বছর, পুরো পৃথিবীর ক্রিকেটও বন্ধ হয়ে গেল 1 বছর করোনার জন্য? তা বলে যে এই হয়, গ্রেটদের সঙ্গে ও সৃষ্টিকর্তাও গ্রেট আচরণ করে। তো দিস ইজ সাকিব, দিস ইজ সাকিব ফর ইউ। আমি জাস্ট আবারও বলি যে সাকিবরে আমি নির্দোষ বলতেছি না। সাকিব যা যা রাজনৈতিক ভুল করছেন তার খেসারত নিশ্চয়ই তিনি দেবেন। আবার সাকিব যা যা অর্জন করছেন, দেখেন একজন সাকিব আগামী 100 বছরেও বাংলাদেশে আসবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এবং ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো ক্যারেক্টার, সাকিবের মতো পারফর্মার আর খুব বেশি আসে নাই, আর আসবেও না। ফলে ক্রিকেটার সাকিবকে অস্বীকার করার কোনো উপায় পৃথিবীর কোনো দুঃসাহসী লোকের নাই। আমি রাজনৈতিক সাকিবের সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই, আবার ক্রিকেটার সাকিবকে ছোট করার বা তাকে বিন্দুমাত্র ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই দুটোকে যদি এক করতে যান তাহলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। আপনিও বরং সাকিবের মতো করেন। সাকিব যেরকম দুটো জিনিসকে আলাদা করে ফেলে, মাঠের বাইরের ব্যাপারকে আলাদা রাখে, মাঠের ভেতরের ব্যাপারকে আলাদা রাখে, আপনিও এই দ্বিধা থেকে বাঁচার জন্য সহজ যে কাজটা করেন সেটা হচ্ছে মাঠের সাকিবকে নিয়ে কথা বলেন, আর যখন রাজনীতির সাকিবকে নিয়ে কথা বলবেন, ব্যবসায়ী সাকিবকে নিয়ে কথা বলবেন, ওটা আলাদা প্ল্যাটফর্মে বলেন। দুটোকে এক করেন না, তাইলে গোলায় যাবে, তাইলে আর বুঝতে পারবেন না যে কে গ্রেট আর কে ভিলেন। যাই হোক, মানে ইতিহাসই ঠিক করে দিবে যে সাকিবের স্থানটা আসলে কোথায় হবে। তবে একটা জিনিস নিশ্চিত, ম্যারাডোনা শেরনোয়ানদের মতো সাকিবরে মনে রাখতেই হবে, সেটা না রেখে কোনো উপায় নেই। সে আপনি যে কারণেই মনে রাখেন না কেন, তার রাজনৈতিক আচরণের কারণে, ব্যবসায়িক আচরণের কারণে, অর্থের আচরণের কারণে, অথবা এই কুল ব্লাডেড সর্বকালের সেরা পারফর্মারদের একজন হিসাবে, যেভাবে হোক তাকে মনে রাখতে হবে। যাই হোক, আজকের মতো সবাইকে শুভেচ্ছা।